আসসালামু আলাইকুম সবাইকে শুভরাত্রি। যে যেখান থেকে লাইভটা দেখছো, আমাকে একটু জানাও যে ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? যদি শোনা যায় তাহলে একটু ইয়েস লিখে জানাও। আর আজকের লাইভটা একটু বিশেষ লাইভ হবে, কারণ হচ্ছে তোমাদের যে মূল্যায়ন আছে সেই মূল্যায়ন নিয়ে কিছু কথা কি নেওয়া যাবে, মূল্যায়নের প্রশ্ন কখন দেওয়া হবে ইত্যাদি সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তো আশা করছি পুরো ভিডিওতে আমার সাথেই থাকবা। আচ্ছা, থ্যাংক ইউ। ইরফান, থ্যাংক ইউ। তোমাকে অনেক ধন্যবাদ যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছে ছাবা, রিয়া, তারপরে ইরফান, মিথিলা, আনোয়ার হোসেন, আমি নামটা বুঝতে পারিনি, ইরফান, তারপর হচ্ছে মাহিয়া। থ্যাংক ইউ সবাইকে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মূল্যায়ন 30 তারিখ শুরু হতে যাচ্ছে এবং সেখানে মূল্যায়ন নিয়ে কিন্তু অনেক ধোঁয়াশা রয়ে গেছে। মূল্যায়নের প্রশ্ন কিরকম হবে, পরীক্ষা কখন হবে, কিভাবে হবে ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন কখন দেওয়া হবে, প্রশ্ন কিরকম হবে, মূল্যায়নের দিন কি বই নিয়ে যাওয়া যাবে কিনা বা বই ছাড়া যেতে হবে কিনা বা বই আদৌ নেওয়া যাবে কিনা, এ ধরনের অনেক কোশ্চেন্স। তো আজকে আমি তোমাদের সাথে সে সবগুলো প্রশ্নের উত্তর দিব এবং এনটিআরসি এবং মাউসি থেকে যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো কি দেওয়া হয়েছে সে সম্পর্কে তোমাদের সাথে ডিসকাস করব। মাইশা, আচ্ছা, থ্যাংক ইউ মাইশা। আজকে তোমাদের সেই মূল্যায়ন নিয়ে যে কি করতে হবে, কোন টপিকস এর উপরে তোমাদের নম্বর থাকবে, সবকিছু ইত্যাদি সবকিছু নিয়ে আমি তোমাদের সাথে ডিসকাস করব। কেমন? আর যদি তোমাদের কোনো কোশ্চেন্স থাকে ব্যক্তিগত কোনো উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, এটা হচ্ছে 6 to 9 সব ক্লাসেরই একত্রে করা হচ্ছে তোমাদের মূল্যায়ন প্রস্তুতি নিয়ে, হ্যাঁ? তোমাদের যার যে বিষয় প্রত্যেক সাবজেক্ট এবং প্রত্যেক ক্লাসের কি বিষয় থাকবে, কোন বিষয়ে কিছু নিয়ে আজকে ডিটেইলস আলোচনা করা হবে। মাউসি থেকে নতুন যে নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী। তো আশা করি প্রত্যেক ক্লাসের জন্য এটা খুব উপকারী হবে। আচ্ছা, তোমরা যারা আমার এখানে আছো, আমি আশা করছি প্রত্যেকেই ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী পর্যন্ত তোমরা যারা যেকোনো বিভিন্ন প্রতিষ্ঠানে আছো, ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণী এবং ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সকল শিক্ষার্থী তোমরা যারা আছো, তাদের মূল্যায়ন শুরু হবে একই যুগে, অর্থাৎ একই পরীক্ষার ডেটে ৩ তারিখ থেকে এবং সেটা চলবে ৩রা আগস্ট পর্যন্ত সংশোধিত রুটিন অনুযায়ী। এবং এর মাঝে যদি কোনো সমস্যা থাকে এনটিআরসি থেকে বা মাউসি থেকে যদি কোনো সমস্যা থাকে সে তখন আবার হয়তোবা রুটিন চেঞ্জ হতে পারে।
তো আমরা এখানে তোমরা যারা আছো এখানে আমাকে কিছু প্রশ্ন আছে মূল্যায়ন কি? আরেকটা হচ্ছে বই নেওয়া যাবে কিনা? হ্যাঁ, আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। প্রথমত হচ্ছে মাউসি থেকে আজকে যে পরিপত্র দেওয়া হয়েছে, নতুনভাবে যে পরিপত্র প্রজ্ঞাপন করা হয়েছে সেটা একটু পরে বলছি। তার আগে একটু আমি নেই যে কি নেওয়া যাবে বা যাবে না। তো একটু দেখো শিক্ষার্থীদের জন্য আগামী ৩রা জুলাই থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষার্থীদের জন্য আগামী ৩রা জুলাই থেকে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে। মূল্যায়ন কার্য সম্পন্ন করতে শিক্ষার্থীদের কিছু উপকরণ আনতে হবে। বিষয়ভিত্তিক উপকরণ তালিকা। বাংলা ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। একটু মনোযোগী হও। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছ? শিক্ষার্থীদের জন্য আগামী যে ৩রা জুলাই থেকে মূল্যায়ন হবে সেখানে ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসবে। পাঠ্য বই মানে বোর্ড বইটা স্কুলে নিয়ে যাবে। ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে যাবে। পাঠ্য বই মানে হচ্ছে বোর্ড বই। গণিত ৭ম, ৮ম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারের কাগজ, আঠা নিয়ে আসবে। ৬ষ্ঠ এবং ৭ম এবং ৮ম শ্রেণীতে যারা আছো তারা শিক্ষার্থী গণিত বই এবং পুরনো ক্যালেন্ডারের কাগজ, আঠা নিয়ে যেতে হবে। কেমন? যারা ৭ম শ্রেণীতে আছো এবং ৮ম শ্রেণীতে আছো গণিত পরীক্ষার দিন, বাংলা পরীক্ষার দিন ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থী তাদের পাঠ্য বই নিয়ে আসবে। অনলি পাঠ্য বই, অন্য কোনো উপকরণ নয়। গণিত পরীক্ষার দিন ৭ম থেকে এবং ৮ম শ্রেণীর সকল শিক্ষার্থী গণিত বই এবং পুরনো ক্যালেন্ডারের কাগজ ও আঠা নিয়ে যেতে হবে। কেমন? বিজ্ঞান সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ ও অনুশীলন বই নিয়ে আসবে। ৬ষ্ঠ থেকে সকল শিক্ষার্থী অনুসন্ধানী পাঠ এবং অনুসরণী বই নিয়ে আসতে হবে। পরীক্ষার দিন ২টো বই নিয়ে যেতে হবে ৬ষ্ঠ এবং থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জন্য। নেক্সট হচ্ছে ইতিহাস এবং সামাজিক বিজ্ঞান যেদিন পরীক্ষা হবে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ৬ষ্ঠ থেকে ৮ম, নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নিয়ে আসবে। এখানে কিন্তু ৭ম শ্রেণীর আবার বলছি যারা ৭ম শ্রেণীতে আছো ৬ষ্ঠ, ৮ম, নবম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ৭ম শ্রেণীতে যারা আছো তাদের পাঠ্যপুস্তক নিয়ে আসতে হবে না। এবার ডিজিটাল প্রযুক্তিটা একটু খেয়াল করবো প্রত্যেককে বলছি কারণ ডিজিটাল প্রযুক্তিটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস এখানে বলা হয়েছে। ডিজিটাল প্রযুক্তি বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানের ৬ষ্ঠ, ৭ম শ্রেণীর জন্য কাঁচি, চারপাশটি আঠা সরবরাহ করবে। ৮ম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে যদি থাকে। ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতা বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজের বাক্স নিয়ে আসবে। শুধুমাত্র ৭ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে যাবে। এখানে যারা আছো প্রথমে তো বলছি যারা ৭ম শ্রেণীতে আছো ডিজিটাল প্রযুক্তির দিন শুধুমাত্র তোমরা বই নিয়ে যাবে। যারা ৬ষ্ঠ শ্রেণীতে আছো তারা খালি ক্যালেন্ডারের পাতা বা এ ধরনের কোনো কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজ বাক্স নিয়ে আসবে এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর জন্য কাঁচি, আঠা সরবরাহ স্কুল থেকে করবে। ৮ম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটারের ব্যবস্থা করবে যদি থাকে। আর না থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠান বিকল্প কোনো ব্যবস্থা গ্রহণ করবে।
আমি যতটুকু বলছি বই নিয়ে আচ্ছা এখানে যারা আছো তারা একজন আমাকে প্রশ্ন করছো যে বই নিয়ে কি করবা? বই নেওয়ার পরে টিচার তোমাদের সেটা দেখবে যে এখানে বইটা নিয়ে কি করা হবে। ওদের বই দিয়ে কোনো কাজ হয়তো থাকবে। এ এখন এটা কি করা হবে এখনো সেই নির্দেশনা পাওয়া হয়নি এবং সেই নির্দেশনা যখন দেওয়া হবে তখন তোমাদেরকে জানিয়ে দেব বই নিয়ে কি করবে। তবে বই নিয়ে যেতে হবে। স্বাস্থ্য সুরক্ষা ৭ম শ্রেণীর জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন উচ্চতা মাপক সরবরাহ করবে। শুধু ৭ম শ্রেণীর শিক্ষার্থী বই নিয়ে আসবে। শুধুমাত্র যারা ৭ম শ্রেণীতে আছে স্বাস্থ্য সুরক্ষার দিন তারা তাদের বোর্ড বই নিয়ে যাবে এবং ওজন মেশিন ব্যবহার করবে। ৭ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানে ওজন উচ্চতা পরিমাপক সরবরাহ করবে শুধু ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং তারা ৭ম শ্রেণী যারা আছে তারাই শুধু স্বাস্থ্য সুরক্ষার দিন বই নিয়ে যাবে। ইসলাম শিক্ষা ৭ম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। ৮ম ও ৯ম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডার, খালি কাগজ নিয়ে আসবে এবং প্রতিষ্ঠান ৪-৫ টি রং পেন্সিল বক্স সরবরাহ করবে। তো রং পেন্সিলগুলো স্কুল সরবরাহ করবে, প্রতিষ্ঠান সরবরাহ করবে। ইসলাম হিন্দু ধর্ম যেটা আছে একটু খেয়াল করো। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম ৯ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। ৯ম শ্রেণীর শিক্ষার্থীর জন্য কয়েকদিনের শুধুমাত্র হিন্দু ধর্ম যারা আছো ৯ম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো তাদের জন্য বিগত কয়েকদিনের যে জাতীয় পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলো স্থানীয় শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য শিল্প সংস্কৃতি সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান ২০ জনের দলের কাজের জন্য প্রত্যেকটা দলের জন্য তাহলে আমরা এখানে জানলাম যে শিল্প সংস্কৃতি যে দল করতে হবে সেখানে ২০ জন থাকবে। ৪-৫টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি, ৪-৫টি রঙিন কাগজ। এটা হচ্ছে স্টুডেন্টের জন্য ২০ জনের জন্য এগুলো ২০ জনের জন্য ৪ থেকে ৫টি রং পেন্সিল। তারপর কাঁচি ৪-৫ টি মানে কাঁচি হচ্ছে এখানে বা সিজার যেটাকে বলি রঙিন কাগজ বিভিন্ন আকৃতির ৪-৫ টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। আচ্ছা তোমরা যারা এখন আমার সাথে এই মুহূর্তে আছো এই মুহূর্তে তোমরা যারা আছো আমার সাথে তারা একটু আমাকে জানাও যে এই প্রশ্নগুলো তোমরা বুঝতে পারছো কিনা? আচ্ছা আমাকে একটু জানাও এখন ক্লিয়ার বোঝা যায় কিনা? নেট স্লো তো? নেট স্লোর জন্য হয়তো সমস্যা হতে পারে। একটু জানাও। খুব স্লো আমি যেটা চেক করলাম সেখানে নেট খুব স্লো আছে। আর নেট আমার এখানে না সব জায়গায় আমি আচ্ছা
আচ্ছা, এখন আমাকে একটু জানাও যে সব ঠিক আছে কিনা? আমি আবার সত্যপুর থেকে বলছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের তোমরা ইতিমধ্যে অবগত হচ্ছ যে তোমাদের মূল্যায়ন অনুষ্ঠিত হবে আগামী ৩রা জুলাই। তো সেদিক থেকে তোমরা বিগত সময়ে যে একটা ধোঁয়াশার ভিতরে ছিলে যে পরীক্ষা হবে নাকি মূল্যায়নটা কিভাবে হবে, কি সবকিছু। তো আজকে আমি তোমাদের সাথে সবকিছু নিয়ে ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়। কেমন? তো একটু আমি দেখি যদি এখানে তোমরা যারা আছো, আমি একটু তোমাদের কমেন্টস গুলো দেখে আসি। প্রথমে ছিলে সালমান অর্পণ মানে সাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়া আক্তার, আসসালামু আলাইকুম। জামাল, এমডি জামাল, এটা সম্ভবত মিথিলা ছিল। আসসালামু আলাইকুম। আরিফুল খান, ইফরান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার হোসেন, এটা মাইশা। তারপর হচ্ছে ইফরান বলছিল যে ঠিক আছে, শোনা যাচ্ছে। মাহিয়া, আসসালামু আলাইকুম। মাহিয়া, থ্যাংক ইউ মাহিয়া। তারপর ইসনাত তোহা, ফাতেমা ইসনাত তোহা, সালমান অর্পণ, হাই রিয়া আক্তার, ইয়েস ম্যাম, শোনা যাচ্ছে। তারপরে মাইশা জামাল, জি ম্যাম। আচ্ছা, সাজিদ খান ম্যাম, ক্লাস 9 এর লাইভ আছে। হ্যাঁ, এটা 6 to 9 প্রত্যেক ক্লাসের জন্য কোন শিক্ষার্থীর জন্য কোন বই নিয়ে যেতে হবে এবং কি এবং প্রশ্ন কখন কিভাবে দেওয়া হবে, এটা সবকিছুই কিন্তু আজকে আমি এখানে আলোচনা করব। আশা করি তোমাদের এটা কাজে লাগবে এবং তোমরা নোট করে নিবা কোন পরীক্ষার দিন কোনটা নিতে হবে। ইলমা ভুইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমান অর্পণ, বই নেওয়া যাবে? হ্যাঁ, বই নেওয়া যাবে। তারপরে বই নিয়ে কি করবে? আসলে বই নিয়ে কি করবা এটা এখনো নির্দেশনা দেওয়া হয়নি, তবে প্রত্যেকের বই নিতে হবে এবং বইতে যদি কোনো কাজ থাকে সেই কাজগুলো বলা হবে। এরপর হচ্ছে জামাল, এমনি জামাল, ক্লিয়ার বোঝা যায় না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি ক্লিয়ার বোঝা যায় কিনা, সেজন্য দেখা যায় না এখন। আসলে নেট প্রবলেম হচ্ছে, হয়তো একটু সমস্যা হতে পারে, কথায় প্রবলেম হচ্ছে। আসসালামু আলাইকুম মিথিলা, আচ্ছা থ্যাংক ইউ। ঠিক আছে, কথা আচ্ছা এখন ঠিক আছে বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা কেউ বিরক্ত হয়ে বের হয়ে যাবো না, কারণ হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো তাহলে তোমরা জানতে পারবে না। তো আচ্ছা দেখো, তোমাদের শিক্ষার্থীদের জন্য যে বিষয়গুলো রয়েছে, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে আগামী ৩রা জুলাই। আগামী ৩রা জুলাই থেকে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উপকরণ আনতে হবে। বিষয়ভিত্তিক উপকরণের তালিকা। প্রথমে হচ্ছে বাংলা, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর পাঠ্য বই নিয়ে আসবে। গণিত, সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী গণিত পাঠ্য বই পুরনো ক্যালেন্ডারে সপ্তম এবং অষ্টম শ্রেণীর। এখানে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর কিছু নিয়ে আসতে হবে না। এখানে ষষ্ঠ থেকে নবম, অষ্টম শ্রেণীর, ষষ্ঠ এবং নবম শ্রেণীর বই নিয়ে আসতে হবে না। এরপর হচ্ছে বিজ্ঞান, ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল শিক্ষার্থীর অনুসন্ধানী এবং পাঠ অনুশীলনী বই দুটি নিয়ে আসতে হবে। তোমাদের যে সিলেবাস দেওয়া হচ্ছে অনুশীলনী এবং অনুসন্ধানী, ওখানে যে পৃষ্ঠা নাম্বারটা উল্লেখ আছে এটা কিন্তু অনুসন্ধানী এবং অনুশীলনী দুটো বই আছে। ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীর পাঠ্যপুস্তক নিয়ে আসতে হবে। ডিজিটাল প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীর জন্য কাঁচি ৪-৫টি আঠা সরবরাহ করবে। অষ্টম ও নবম শ্রেণীর জন্য ইন্টারনেট সংযোগ সহ কম্পিউটার ব্যবস্থা করবে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী খালি ক্যালেন্ডারের পাতায় বা অনুরূপ শক্ত কাগজ, পুরনো ফেলে দেওয়া কাগজ বক্সে নিয়ে আসবে। শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। স্বাস্থ্য সুরক্ষা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ওজন ও উচ্চতা পরিমাপক সরবরাহ করবে। শুধু সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্য বই নিয়ে আসতে হবে। ইসলাম শিক্ষা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী পাঠ্যপুস্তক নিয়ে আসবে। অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে। প্রতিষ্ঠান ৪ থেকে ৫টি রং পেন্সিল সরবরাহ করবে। এখানে আমি যেগুলো বলছি প্রতিষ্ঠান যেটা সরবরাহ করবে সেটা হচ্ছে 20 জন স্টুডেন্টের জন্য প্রতিষ্ঠান এটা সরবরাহ করবে। আমি আবার বলছি 20 জন স্টুডেন্টের জন্য। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম এবং খ্রিস্ট ধর্ম। নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কয়েকদিনের জাতীয় স্থানীয় সংবাদপত্র থেকে প্রত্যেক দলের জন্য কয়েকটি করে সরবরাহ করবে। শিল্প সংস্কৃতি, সকল শ্রেণীর শিক্ষার্থীর জন্য প্রতিষ্ঠান 20 জনের দলের কাজের জন্য 4-5টি রং পেন্সিল বক্স, আঠা, কাঁচি, 4-5টি রঙিন কাগজ, বিভিন্ন আকৃতির শুকনো পাতা, পরিবেশনায় প্রয়োজনীয়তা বিবেচনা 4-5টি গামছা, 4-5টি কয়েক রঙের ওড়না সরবরাহ করবে। এই ছিল তোমাদের কি কি উপকরণ সরবরাহ করতে হবে সে নিয়ে। আচ্ছা, কথা ঘ্যাস করতেছি, কথা বোঝা যাচ্ছে না, এটা মেবি আমার নেট প্রবলেমের জন্য। কিন্তু আমি কিন্তু অনেক হাই ব্র্যান্ডের নেট এখানে আছে, কিন্তু তারপরও
হয়তো নেটের কোনো সমস্যা হচ্ছে যে কারণে গ্যাস করতেছে। তো তারপর তোমরা এখানে কিন্তু আমার কথার পাশাপাশি লেখাটাও দেখছো। একটু লেখাটাও দেখে নাও এবং কথাটা একটু বুঝে নাও, হুম? আসলে গ্যাস করছে তো নেট প্রবলেমের জন্য এখন আমি কি করব বলো? আচ্ছা, আমি এখানে তোমাদের যেটা লিখিত দেখালাম সেটা কি বুঝতে পেরেছো কিনা একটু আমাকে জানাও। এবং এটা বোঝার পরে আমি প্রত্যেক শ্রেণীর জন্য একটা করে স্যাম্পল কোশ্চেন দেখাবো। আ আর আগামী তোমরা একটু জানাও কে কোন ক্লাস থেকে দেখছো? এবং তোমাদের ১ম দিন মূল্যায়নে কোন বিষয় আছে সেটা একটু জানাও। আর এরপর তোমাদের জন্য একটা দুঃসংবাদ আছে। সে দুঃসংবাদটা হচ্ছে যে এর আগে এনটিআরসি এবং মাউসি থেকে বলা হয়েছিল পরীক্ষার আগের দিন প্রশ্ন সরবরাহ করবে। কিন্তু মাউসি থেকে এখন বলা হয়েছে পরীক্ষার ৩ ঘন্টা আগে অর্থাৎ সকাল ১০টায় পরীক্ষা হলে সকাল ৭টা নাগাদ অথবা সকাল ১০টায় প্রশ্ন সরবরাহ করা হবে এবং তোমাদের পরীক্ষাটা যেহেতু দুপুরে দুপুরে হবে অর্থাৎ লাঞ্চ আওয়ার পরে লিখিত পরীক্ষা হবে এবং এর আগে মৌখিক এবং প্রেজেন্টেশন গুলো হবে। তো লিখিত পরীক্ষা হবে দুপুর ২টা থেকে। সেজন্য তোমাদের প্রশ্নগুলো সকাল ১০টায় দিকে তোমাদের স্কুলের যে প্রধান শিক্ষক আছে তার মেইলে পাঠানো হবে এবং সেখান থেকে ফটোকপি করে শিক্ষার্থীদেরকে দেওয়া হবে। কিন্তু তোমরা যখন ক্লাসরুমে থাকবে তখন সে প্রশ্নগুলোকে প্রিন্ট করা হবে। আমার কথা বুঝছো কিনা? যদি না বুঝে থাকো আমাকে প্রশ্ন করো, আমি আবার বলছি। আমি আবার বলছি ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সকল পরীক্ষা সমগ্র বাংলাদেশের সকল পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩রা জুলাই। এনটিআরসি এবং মাউসি থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছিল। যে নির্দেশনাতে বলা হয়েছিল যে ২০২৪ সালে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য প্রশ্নগুলো পরীক্ষার আগের দিন বিকেলে বা রাতে প্রধান শিক্ষক এবং সকলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। কিন্তু এটা হচ্ছিল এখন মাউসি এবং এনটিআরসি তাদের সে সিদ্ধান্ত পরিবর্তন করে সেটা তারা এখন বলছে যে নৈপুণ্য অ্যাপসে যিনি প্রধান শিক্ষক আছেন তার ইউজার আইডি এবং ইউজার লগইনে নৈপুণ্য অ্যাপসে প্রশ্ন সরবরাহ করা হবে পরীক্ষার দিন পরীক্ষা আরম্ভ হওয়ার ৩ ঘন্টা আগে। পরীক্ষা আরম্ভ হওয়ার ৩ ঘন্টা আগে এবং একটু বলে রাখি সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সকাল ১০টায় এবং সেটা চলবে বিকেল ৪টা পর্যন্ত ৫ ঘন্টা। লাঞ্চ আওয়ার থাকবে ১ ঘন্টা। তোমাদের এই পরীক্ষার মাঝে তোমাদের যেটা করা হবে সেটা হচ্ছে প্রশ্নগুলো পরীক্ষা আরম্ভ হওয়ার ৩ ঘন্টা আগে প্রধান শিক্ষকের মেইলে দেওয়া হবে এবং সেখান থেকে প্রধান শিক্ষক সেটা ডাউনলোড করে তোমাদেরকে দিবে। অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে এবং তোমাদের লিখিত পরীক্ষাটা হবে সম্ভবত লাঞ্চ আওয়ারের পরে। আর লাঞ্চ আওয়ারের আগে যে ৩ ঘন্টা সেটা এখানে থাকবে তোমাদের দলীয় কাজ, একক কাজ, জোড়ায় কাজ। আমি এতটুকু যেটা বললাম সেটা কি তোমরা বুঝতে পেরেছো? এবং যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলো, এরপরে পরবর্তী যে ধাপ আছে আমি সেখানে যাব। আচ্ছা, এখন একটু আমি বলি
ষষ্ঠ থেকে নবম শ্রেণী তোমরা যে শ্রেণীতে থাকো না কেন প্রত্যেক শ্রেণীতে কিন্তু প্রথম দিন পরীক্ষা আছে। প্রথম দিন যে বিষয় পরীক্ষা থাকুক না কেন, এখন একটু দেখে নেই তাহলে প্রথম দিন কোন বিষয় আছে। আমি যদি নবম শ্রেণী বলি, নবম শ্রেণীর প্রথম দিন হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই নিয়ে যেতে হবে। নবম শ্রেণীর শিক্ষার্থী তোমাদের প্রথম দিন বই নিয়ে যেতে হবে। এরপর হচ্ছে অষ্টম শ্রেণীর প্রথম দিন হচ্ছে, আচ্ছা অষ্টম শ্রেণীর প্রথম দিন কি পরীক্ষা একটু আমাকে জানাও। এখানে যারা অষ্টম শ্রেণী আছে একটু জানাও অষ্টম শ্রেণী কি পরীক্ষা। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা। অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, নবম শ্রেণীর জীবন, আচ্ছা ঠিক আছে, অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা, ঠিক আছে। হ্যাঁ, তো অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ে তোমরা যারা আছো, এখানে অষ্টম দেখো জীবন জীবিকা কি মেনশন করছে না, জীবন জীবিকায় যেহেতু মেনশন করে নাই তার মানে জীবন জীবিকায় বই নেওয়া যাবে না। এখানে কিন্তু কয়েকটা বিষয় মেনশন করা হয়নি, জীবন ও জীবিকা এবং ইংরেজির বিষয়ে দেখো বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ডিজিটাল, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম, হিন্দু ধর্ম, শিল্প সংস্কৃতি। আচ্ছা শিল্প সংস্কৃতি আছে, তারপরে কিন্তু এখানে কিন্তু স্বাস্থ্য সুরক্ষা আছে, বাট এখানে কিন্তু ইংরেজি এবং জীবন ও জীবিকা নেই। তার মানে জীবন ও জীবিকার যে তুমি বই নিয়ে যেতে পারবে না, বই নেওয়ার কোনো দরকার নেই। এরপর হচ্ছে সপ্তম শ্রেণীর হচ্ছে ধর্ম পরীক্ষার দিন। ষষ্ঠ শ্রেণী যেটা নিতে হবে সেটা হচ্ছে ইসলাম ধর্ম যারা আছো পাঠ্যপুস্তক বই নিয়ে যেতে, অনলি সপ্তম শ্রেণীর যারা আছো তারা পাঠ্যপুস্তক বই নিয়ে যাবে ধর্ম পরীক্ষার দিন। আর যারা অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তারা খালি ক্যালেন্ডারের কাগজ নিয়ে আসবে, প্রতিষ্ঠানের চারপাশে রং পেন্সিল বক্স সরবরাহ করবে। আমি একটু তোমাদের এখানে উল্লেখ করতে চাই, যদি এখানে বলা হয়েছে প্রতিষ্ঠান সরবরাহ করবে, তবে আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলবো তোমরা তোমাদের যে রং পেন্সিল আছে সেটা নিজ দায়িত্বে নিয়ে যাবে এবং নিজ দায়িত্বে নিয়ে আসবে। কারণ প্রতিষ্ঠান থেকে যেটা সরবরাহ করা হবে সেটা কিন্তু সবার কারাকারি হয়ে যাবে এবং সেখান থেকে তুমি কোনো কাজ করতে পারবে না। আর যেহেতু যেসব প্রতিষ্ঠানে কম স্টুডেন্ট আছে তারা কিন্তু একটা ফলপ্রসূ হবে, আর যেখানে বেশি স্টুডেন্ট আছে সেখানে বেশি স্টুডেন্ট কিন্তু স্কুল থেকে সবকিছু প্রোভাইড করতে পারবে না এবং সবাই সমান পাবেও না। তো এই জন্য আমি ব্যক্তিগত এটা পার্সোনাল অপিনিয়ন, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে রং পেন্সিল, বক্স, আঠা নিয়ে যাওয়ার চেষ্টা করবে, ছোট একটা সিজার। তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো ইসলাম শিক্ষার পরীক্ষার দিন তোমরা বই নিয়ে আসবে এবং বাকি যারা আছো অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থী ক্যালেন্ডারে খালি কাগজ নিয়ে আসবে। আর হিন্দু ধর্ম যারা আছো তোমাদের বই নেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। হিন্দু ধর্ম যারা আছো তাদের বই নেওয়ার প্রয়োজন নেই। এরপরে হচ্ছে ষষ্ঠ শ্রেণী। ষষ্ঠ শ্রেণীর প্রথম দিন কি পরীক্ষা? ষষ্ঠ শ্রেণীর প্রথম দিন সম্ভবত বাংলা পরীক্ষা। হ্যাঁ, তো বাংলা পরীক্ষার দিন কিন্তু বই নিয়ে যেতে হবে। তাহলে আমরা এখানে দেখলাম যে প্রথম দিন যত পরীক্ষা আছে এবং এরপরে কি কি প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো ডিসকাস করা হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে থাকো। আমরা এতক্ষণ যেটা দেখলাম সেটা হচ্ছে কোন ক্লাসে কোন কোন পরীক্ষার দিন কি নিয়ে যেতে হবে। আমি আবার বলছি, ষষ্ঠ শ্রেণীতে যারা আছো বাংলা বই নিয়ে যাবে, অন্য কোনো উপকরণ দরকার নেই। আর সপ্তম শ্রেণী যারা আছো তারা ইসলাম শিক্ষা বই নিয়ে যাবে, অন্য কোনো উপকরণ নেওয়ার দরকার নেই। আর অষ্টম শ্রেণীতে যারা আছো তারা হচ্ছে জীবন ও জীবিকা, তোমাদের জীবন জীবিকা বই নেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে উল্লেখ করা হয়নি জীবন জীবিকা বই নিতে হবে কিনা। এবং নবম শ্রেণী হচ্ছে ইতিহাস সামাজিক বিজ্ঞান, এখানে তোমরা বই নিয়ে আসবে। নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বই নিয়ে যেতে হবে, কেমন? তো আমরা এই যতটুকু এখানে ডিসকাস করলাম এর ভিতরে তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, এবং এরপরে আমি দেখে নেই যে নতুন কে জয়েন হয়েছে। ফাবিহা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর ইসলামে কোনো পোস্টার আছে কি? হ্যাঁ, ইসলামে পোস্টার আছে এবং কি কি আছে আমি একটু পরে দেখাবো, সাথেই থাকো। তো এখন তোমাদের কি কি প্রশ্ন আছে আমাকে একটু প্রশ্ন করো। আমি তো তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করলাম যে কিভাবে কোন কোন বিষয় নেওয়া হবে। এরপর আমি আবার একটু বলি, রিমাইন্ডার দেই, সেটা হচ্ছে বিগত সময়ে এনটিআরসি এবং মাউসি থেকে যতগুলো পরিপত্র এবং নির্দেশনা দেওয়া হয়েছিল সেখানে উল্লেখ করা হয়েছিল যে পরীক্ষার পূর্ব রাত্রে তোমাদেরকে প্রশ্ন উন্মুক্ত করা হবে।
আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আমি নতুন আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কোথা থেকে বলছো? একটু আমাকে জানাও যে তুমি কোথা থেকে বলছো এবং কোন ক্লাসে পড়ছো? আচ্ছা, বলা হয়েছিল কোনো ক্লাসে সরি পরীক্ষার আগের দিন, অর্থাৎ যদি ৩ তারিখ পরীক্ষা থাকে তাহলে ২ তারিখ রাত্রে এটাকে নৈপুণ্য অ্যাপে প্রশ্ন সরবরাহ করা হবে এবং সেখান থেকে এটা সবাই পাবে। কিন্তু এখন আজকে বলা হয়েছে এবং সেখানে উল্লেখ করা ছিল যে ১ তারিখে এই পরিপত্রটা সম্পূর্ণ জারি করা হবে। কিন্তু এখন যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো প্রশ্ন পরীক্ষার আগের দিন নয়, পরীক্ষা আরম্ভ হওয়ার অর্থাৎ শুরু হওয়ার ৩ ঘন্টা আগে প্রধান শিক্ষকের যে নৈপুণ্য লগইন আইডি আছে সেখানে দেওয়া হবে এবং সেখান থেকে প্রধান শিক্ষকের যে সেখান থেকে প্রধান শিক্ষক এটাকে ডাউনলোড করে নেবে। কেমন? আর এটা হচ্ছে আমি বলি প্রধানত পরীক্ষা তো ৫ ঘন্টা, সকাল ১০টায় শুরু হবে এবং ১০টা থেকে ১টা পর্যন্ত চলবে প্রথম পিরিয়ড, অর্থাৎ প্রথম ধাপের কাজ এবং এরপরে দ্বিতীয় ধাপে চলবে দুপুর ২টা থেকে বিকেল ৪টা বা ৫টা পর্যন্ত। এরা প্রতিষ্ঠান যতটুকু চালায় ততটুকু। এখানে যখন নওগাঁ থেকে বলছো, থ্যাংক ইউ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যেটা বলবো এখানে সেটা হচ্ছে যে তোমাদের সেই প্রশ্নটা আসলে দেওয়া হচ্ছে না। তুমি 9 এ পড়ো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার এখানে অনেক 9 এর বন্ধু আছে, ওদের সাথে কথা বলতে পারো। তো আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের সেই প্রশ্নটা আর নৈপুণ্য অ্যাপসে দেওয়া হচ্ছে না। আমি যদি তোমাদেরকে একটু দেখাই যে নৈপুণ্য অ্যাপসে কি বলা হচ্ছে। এখন তোমরা এখানে যারা আছো তোমাদের কি কোনো প্রশ্ন আছে যে এটা বা এটা এরকম কোনো প্রশ্ন থাকলে একটু আমাকে জানাও, তারপরে আমি পরবর্তী ধাপে যাব। আমি এতক্ষণ যতটুকু বললাম এখানে যদি তোমাদের কারো কোনো কোশ্চেন থাকে সেই কোশ্চেনটুকু আমাকে একটু জানাও প্লিজ। তারপরে আমি পরবর্তী ধাপে যাব এবং নৈপুণ্য অ্যাপসে কিভাবে কি আসবে সেটাও আলোচনা করব এবং আমি আজকে চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আর তুমি ইতিহাসের মূল্যায়ন ফাবিহা চৌধুরী বলছো ইতিহাসের মূল্যায়ন বই নিয়ে যাবে এবং অন্যান্য মূল্যায়ন কি বই নিবে কিনা। আমি আবার একটু তোমাকে দেখাই যে তুমি কোন দিন বই নিতে পারবে। তুমি যেহেতু নবম শ্রেণীর, তাহলে আমি একটু বলি, তুমি বাংলা যেদিন মূল্যায়ন হবে বই নিতে পারবে। তারপরে হচ্ছে বিজ্ঞান মূল্যায়নের দিন বই নিতে পারবে। ডিজিটাল প্রযুক্তির দিন না, বাংলা এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই দুদিন নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই নিয়ে যেতে পারবে। অনলি বাংলা এবং ইতিহাস সামাজিক বিজ্ঞানের দিন নবম শ্রেণীর শিক্ষার্থীরা বই নিতে পারবে এবং অন্য দিন বই নিতে পারবে না। কেমন? আমি বলছি, নবম শ্রেণীর যারা শিক্ষার্থী আছো বাংলা এবং ইতিহাস ও সমাজ বিজ্ঞান এই দুদিন বই নিতে পারবে। তারপর হচ্ছে অষ্টম শ্রেণীর যারা আছো, অষ্টম শ্রেণীর বাংলা, গণিত, বিজ্ঞান, সরি আমি বলি বাংলা, নবম শ্রেণীর জন্য বাংলা, বিজ্ঞান এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী বাংলা, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই ৩ দিন বই নিতে পারবে। এছাড়া বাকি দিন বই নিতে পারবে না। কেমন? এরপর হচ্ছে অষ্টম শ্রেণী বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। অষ্টম শ্রেণী ইতিহাস, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান, গণিত, বাংলা এই ৪ দিন বই নিয়ে যেতে পারবে। এরপর হচ্ছে সপ্তম শ্রেণী
সপ্তম শ্রেণী বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা এই দিনগুলোতে বই নিতে পারবে। ষষ্ঠ শ্রেণীর জন্য বলছি বাংলা, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই 3 দিন বই নিতে পারবে। এবার কি বুঝতে পেরেছো কোন ক্লাস কোন দিন বই নিতে পারবে? এবার কি ক্লিয়ার কিনা যে কোন ক্লাস কোন দিন বই নিতে পারবে? ইতিহাস এবং সামাজিক বিজ্ঞানের যে সাজেশনটা আছে আমি একটু পরেই তোমাদের এখানে দেব, তোমরা থাকো। আমি চেষ্টা করব এখানে যারা ষষ্ঠ থেকে নবম শ্রেণীর সকল ক্লাসের সাজেশনটা আমি এখানে দিব এখন। নৈপুণ্য অ্যাপস স্টুডেন্ট এবং টিচার কেউ ব্যবহার করতে পারবে না। নৈপুণ্য অ্যাপস শুধুমাত্র প্রধান শিক্ষকের জন্য, যে প্রধান শিক্ষকের যে পিন নাম্বার আছে সে পিন নাম্বার দিয়ে ব্যবহার করতে পারবে। এছাড়া অন্য কেউ নৈপুণ্য অ্যাপস ব্যবহার করতে পারবে না, ইভেন কোনো টিচারও পারবে না। এবং যদি কোনো টিচার যেটাকে ইউজার আছে সে যদি ব্যবহার করে সে করতে পারবে, তবে এটা প্রধান শিক্ষকের কাছে তার ফোন নাম্বার, তার পিন নাম্বার সংগ্রহ করে। আচ্ছা, তোমাদের যে কোশ্চেন গুলো ছিল একটু কোশ্চেন গুলো ঝটপট করে আমাকে দাও। আমাকে অনেক দূর যেতে হবে তোমাদের সাথে নিয়ে। আশা করি তোমরা থাকবা। যদি লোডশেডিং না হয়, যতক্ষণ না লোডশেডিং না হবে ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এবং অল সাবজেক্ট টাস্ক দেওয়ার জন্য, এবং কালকে যেন তোমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে পারো। এবং আগামীকালকেও ঠিক এই সময় আমি লাইভ প্রোগ্রাম করব। যদি কোনো নতুন ইনফরমেশন থাকে বা না থাকে দুটোর জন্যই, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার কমিউনিটিতে অথবা আমার ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে, অথবা আমার যে পেজ আছে পেজে জানাতে পারো। আমি তোমাদের সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন? আচ্ছা, এখানে তোমরা যারা আছো তোমরা মেবি তোমরা এখানে প্রশ্নগুলো বুঝতে পেরেছো। তো তারপর আমি আবার একটু বলছি যে কোন কোন শ্রেণী কোন কোন বই নিতে পারবে। আর বাংলা ষষ্ঠ শ্রেণীর জন্য বাংলা, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান এবং বাংলা, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান বই ষষ্ঠ শ্রেণী নিতে পারবে। সপ্তম শ্রেণী পারবে বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, সামাজিক বিজ্ঞান ও ধর্ম। অষ্টম শ্রেণী পারবে বাংলা, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। নবম শ্রেণী পড়বে বাংলা, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান। কেমন? আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন কোন শ্রেণী কোন কোন বই নিয়ে যেতে পারবে। এরপরে এখন আমি প্রত্যেকটা ক্লাসের মূল্যায়ন নির্দেশিকা থেকে এবং তোমাদের যে সাজেশন আছে সেই সাজেশন থেকে দেখানোর চেষ্টা করব কি কি ধরনের প্রশ্ন থাকবে, কোন কোন অধ্যায় থেকে কি কি প্রশ্ন থাকবে এবং বই থেকে। তো প্রথমে দেখা একটু নবম শ্রেণী, প্রথমে দেখাবো ষষ্ঠ শ্রেণী, ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত।
আচ্ছা, আমাকে একটু এখন জানাও তোমাদের এখানে কার কোনো সমস্যা আছে কিনা। এবার আমরা ষষ্ঠ শ্রেণীতে যাব এবং ষষ্ঠ শ্রেণীর সেই মূল আমি ক্লাসে কি আছে সেটা একটু দেখব। নেটে খুব ডিস্টার্ব করতেছে এবং এই মূল্যায়নের যে সার্ভার এখানেও ঢোকা যাচ্ছে না। আমি চেষ্টা করতেছিলাম যে ওখানে ঢুকে যেকোনো একটা ইনফরমেশন করব। হ্যাঁ, আমি তো কথা বলছি বাট যে সার্ভার থেকে আমি যে প্রশ্নগুলো নিতে চাচ্ছিলাম, ওই সার্ভারে এখন মানে ঢোকা যাচ্ছে না আরকি। সার্ভারটা খুব বিজি। তো তারপর আমি চেষ্টা করতেছি যে ওখান থেকে দেখি কিচ্ছু একটা করা যায় কিনা। তোমাদের একটু প্রশ্ন জানাও আমাকে। আমি প্রথমেতে একটু ষষ্ঠ শ্রেণীটা দেখাবো, তারপরে প্রত্যেকটা শ্রেণীতে দেখাবো এবং তোমরা যারা আছো একটু দেখে নাও, কেমন? আচ্ছা করে প্রত্যেকটা ক্লাসে আমি দেখানোর চেষ্টা করব। এখানে ষষ্ঠ শ্রেণীর কতজন আছে একটু হাত উঠাও যদি থাকো। আর না থাকলে আমি দেখাবো, তোমরা পরে লাইভ সেশনে দেখে নিবা। হ্যাঁ, আইমান আচ্ছা, আই থিংক নো মানে তুমি কোনটা বলছো যে আমি কোন স্কুলের টিচার কিনা? হ্যাঁ, আমি একজন থিংক নো। শিক্ষার্থী তোমরা যারা আছো, এখন আমি একটু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছি এবং সেটা হচ্ছে আমি একটু স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি এখানে যাতে ওরা বুঝতে পারে। এই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে ক্লাস 6 এর ইংরেজি বই। আর এখান থেকে তোমাদের যে সিলেবাস শুরু, তো সেই সিলেবাসে তোমাদের কি থাকতে পারে সে বিষয়ে আমি একটু ডিসকাস করব এবং এখানে একটা স্যাম্পল কোশ্চেনস আমি তোমাদের দেখানোর চেষ্টা করব।
স্যাম্পল কোশ্চেনটা দেখাই। দেখানোর পরে আমি তোমাদের সাথে আচ্ছা, যখন স্ক্রিন শেয়ার করা হয় তখন একটু ব্ল্যাক হয়ে আসে, তারপর আবার ঠিক হয়ে যায়। কেমন? আচ্ছা, আমি এখন এই যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ৬ষ্ঠ শ্রেণীর জন্য একটা ইংলিশ কোশ্চেন দেখাচ্ছি, এবং এখন যেহেতু বাংলা ইংলিশ কোশ্চেনটা দেখানোর পরে বাংলা কোশ্চেনসটা আমি দেখাবো না, বাংলার শুধু ধরন বলবো। আচ্ছা, একটু যদি আমি দেখাই সেটা দেখো, ৬ষ্ঠ শ্রেণীর জন্য যেটা প্রশ্ন সেটা হচ্ছে এভাবে। দেখো, স্পেশাল ইভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 6 সাবজেক্ট ইংলিশ ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। প্রত্যেকটা শ্রেণীর কাজগুলোকে 3টি ভাগে ভাগ করা হবে। একটা হচ্ছে পেয়ার ওয়ার্ক, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক অ্যান্ড গ্রুপ ওয়ার্ক। এখন যে পেয়ার ওয়ার্ক আছে সে পেয়ার ওয়ার্ক গুলো হচ্ছে জায়গায় কাজ করবে, আর গ্রুপ ওয়ার্ক হচ্ছে গ্রুপে কাজ করবে, ইন্ডিভিজুয়াল ওয়ার্ক হচ্ছে যেটা খাতা লিখতে হবে। তো তোমাদের এরকম একটা ইলাস্ট্রেশন থাকতে পারে, এবং সেই ইলাস্ট্রেশনের যে দেখো, লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন এন্ড আনসার দ্য কোশ্চেনস, এভাবে কিছু থাকবে, এবং এখান থেকে প্রশ্ন তৈরি করতে হবে। তারপরে হচ্ছে ফর্মাল এবং ইনফর্মাল এক্সপ্রেশন থাকতে পারে। নেক্সট হচ্ছে তোমাদের যে ইলাস্ট্রেশন আছে, ইলাস্ট্রেশন থেকে কনভারসেশন মেক করতে থাকতে পারে। এবার তারপর হচ্ছে রাইমসের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটা থাকতে পারে। এরপরে হচ্ছে কিছু ওয়ার্ড থাকবে, সেই ওয়ার্ডগুলো যে স্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেটাও থাকতে পারে। এরপরে আমরা এখানে একটা ইলাস্ট্রেশন আছে, সেই ইলাস্ট্রেশন একটা ইলাস্ট্রেশন দেওয়া থাকতে পারে, যেমন তোমাদের ফ্যামিলি ইলাস্ট্রেশন আছে, এবং সেই ইলাস্ট্রেশনটা অনুযায়ী তোমরা এখানে একটা কনভারসেশন তৈরি করতে হতে পারে। এই যে দেখো, এই যে একটা ইলাস্ট্রেশন আছে, এখন এই লুক এট দ্য ইলাস্ট্রেশন and then in pairs name the person। এখন এই যেখানে যে ইলাস্ট্রেশন আছে এখানে এখানে কে কি পারসন হতে পারে সে সম্পর্কে তোমাদের একটা আইডেন্টি হতে পারে। রিড দ্য প্যাসেজ and write subject object weight etc in the following table। এটাও থাকতে পারে। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী তোমরা যারা আছো একটু দেখে নাও। তো এরকম একটা প্রশ্ন থাকতে পারে, এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জন্য। এই যে দেখো, এরকম তোমাদের কিছু প্যাসেজ থাকতে পারে, সেই প্যাসেজ থেকে এরকম কিছু লেখা হতে পারে। এটা গেল ইংলিশের জন্য। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাংলা। কথা ক্লিয়ার বোঝা যায় না, আসলে নেট প্রবলেমের জন্য হয়তো কথাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না।
তো যারা ষষ্ঠ শ্রেণীতে আছো তোমাদের বাংলা বইটা একটু দেখে নিই আমরা। বাংলা বই কি আছে? কথা ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা। আচ্ছা, এরপর একটু আমি দেখি তাহলে তোমাদের যে মূল্যায়ন নির্দেশিকার যে প্রশ্নগুলো ছিল সেগুলো কি আছে এবং কোন শ্রেণীতে কতটুকু আছে এটা একটু দেখাই। ষষ্ঠ শ্রেণী, তারপরে কিন্তু সপ্তম শ্রেণীতে যাব। ষষ্ঠ শ্রেণী বাংলা তো? আচ্ছা, এখানে একটু দেখে নেই। নির্ধারিত অভিজ্ঞতা সংক্রান্ত যে এগুলো ছিল ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্যপুস্তকের শুরু থেকে ৫১ পৃষ্ঠা পর্যন্ত। একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে বইয়ের শুরু থেকে পাঠ্যপুস্তকের শুরু থেকে ৬১ পৃষ্ঠা পর্যন্ত। তো আমরা বইয়ের শুরু থেকে ৬১ যেটা বাংলা বই আছে সেটা হচ্ছে ৬১ পৃষ্ঠা পর্যন্ত। এখন এই পর্যন্ত কি আছে আমি একটু দেখাই।
আচ্ছা, ষষ্ঠ শ্রেণীর একটু দেখো, তারপরে দেখছি বাকিগুলো। সপ্তম, আমি এখন যেটা শেয়ার করছি সেটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর বাংলা। শিক্ষাবর্ষ ২০২৪ মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ শ্রেণী বাংলা। এখন বাংলা ষষ্ঠ শ্রেণী কি আছে একটু দেখে নেই, ১ থেকে ৬১ পৃষ্ঠা পর্যন্ত। এটা হচ্ছে শিক্ষণ অভিজ্ঞতার মূল্যায়ন টপশিট এবং এখানে কি কি থাকবে একটু দেখো। ষষ্ঠ শ্রেণীর তোমরা যারা আছো, ছক এবং পৃষ্ঠা ৮ এর ছকের কাজ, যে কাজগুলো আছে পৃষ্ঠা ৪ এবং পৃষ্ঠা ৮ এর কাজগুলো ভালো করে দেখবা। আর এখানে হচ্ছে প্রশ্ন হচ্ছে পরিবেশ পরিস্থিতি বিবেচনায় ব্যক্তির আগ্রহ চাহিদা অনুযায়ী মর্যাদা বজায় রেখে কিভাবে যোগাযোগ করতে পারা যায় সেটা। এরপর হচ্ছে পৃষ্ঠা ষষ্ঠ শ্রেণী যারা আছে ৪ পৃষ্ঠা ৮ পৃষ্ঠা ৫ ৭ পৃষ্ঠা এবং ৮ পৃষ্ঠা এবং ৮ পৃষ্ঠা থেকে অভিনয় আছে সেটা দেখে নেবে। তারপর হচ্ছে ৯ থেকে ৯ ১০ ১২ ১৩ ১৯ পৃষ্ঠা ৯ এর আলোচনা, পৃষ্ঠা ১৩ এর কথোপকথন, পৃষ্ঠা ১৯ এর উপস্থিত বক্তৃতা কমপ্লিট করতে হবে। পৃষ্ঠা ৭ এর যে ছক আছে সেই ছকের যে প্রশ্নগুলো আছে উত্তর লিখতে হবে এবং পৃষ্ঠা ২১ ২২ তারপরে হচ্ছে পৃষ্ঠা ২৩ থেকে ৩৮ পৃষ্ঠা পর্যন্ত ৪০ থেকে ৪৭ পৃষ্ঠা, এরপর হচ্ছে ৪৮ থেকে ৫৪ এবং ৫৫ থেকে ৬১ পৃষ্ঠা পর্যন্ত যে কাজগুলো আছে কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি যেখানে যে পৃষ্ঠাগুলোর নাম বলছি সেই পৃষ্ঠাগুলো কমপ্লিট করলেই চলবে। কেমন? ষষ্ঠ শ্রেণী যারা আছে তোমরা এই পৃষ্ঠাগুলো কমপ্লিট করলেই চলবে। এখন আমি দেখি ষষ্ঠ শ্রেণীর যে এই পৃষ্ঠাগুলো আছে, এই পৃষ্ঠাগুলোর মধ্যে যে বইতে যা লেখা আছে লেখাটা একটু দেখে নেই।
আচ্ছা আমাকে একটু জানাও তোমরা এখানে নেট আমার এখানে খুব সমস্যা হচ্ছিল। নেটের জন্য কিছুই শোনা যাচ্ছিল না এবং আমি অনেকক্ষণ ঘুরে আসলাম। কিন্তু এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? একটু জানাও। এখন আমার কথা স্পষ্ট এবং ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাও। সার্ভারে খুব জটিলতা দেখা দিচ্ছে। অর্থাৎ আমি যেখান থেকে সরাসরি লাইভ সার্ভার থেকে কাজটা করি, যে তোমাদের যে শেয়ারগুলো করি, আর সেটার জন্য এখানে খুব ডিস্টার্ব হচ্ছে আরকি। কথা শোনা যাচ্ছে না এবং আমি চেষ্টা করতেছিলাম যে নৈপুণ্য অ্যাপে কোনোভাবে ঢোকা যায় কিনা। সেখানেও ঢোকার কোনো ওয়ে নাই আরকি, খুঁজে পাচ্ছি না। তো সবকিছু মিলে নেট অনেক দুর্বল হয়ে গেছে। আচ্ছা কথা শোনা যাচ্ছে। তাহলে আমি 9 এরটা আগে দেখাই, তারপরে না হয় একটা করে ক্লাস দেখাই। আমি খুব ইসে আছি যে কেন নেট এত দুর্বল যা বলার না আরকি। শুধু ঘটতেছে। আমি তোমাদেরকে ওরকম এটা দিতে পারতেছি না। নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই একটু দেখো এবং এখানে যেটা আছে মূল্যায়ন নির্দেশিকায় কি আছে একটু দেখে নেই। নেট যদি এরকম করে।
দুর্বলতা এবং জটিলতার কারণে আমি তোমাদের সাথে এতক্ষণ কনভারসেশন করতে পারিনি এবং কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছিল না। তো আশা করছি এখন শোনা যাচ্ছে। যতটুকু শোনা যায় আরকি। তো আমি এখন তোমাদের সাথে চেষ্টা করব সামাজিক বিজ্ঞানটা শেয়ার করার জন্য। যারা আছো সামাজিক বিজ্ঞান তোমাদের যেটা আছে এখানে একটু তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই হচ্ছে সামাজিক বিজ্ঞান বই। বইয়ের যে তোমাদের যে কাজগুলো আছে সেগুলো। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আছে ৫, ৯, ১, ১, ১। আমার দেখো তো স্ক্রিন থেকে বোঝা যাচ্ছে কিনা। এখানে আছে ৫, ৯, ১, ১, ১। এখন এই ৫, ৯, ১, ১ এর কারণ মানেটা কি বুঝতে পারছো তোমরা? প্রকৃতির তোমাদের যে পিআইটা থাকবে সেটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করা। এবং এখানে একটা দলগত কাজ থাকবে, একটা অনুশীলনী কাজ থাকবে, অনুশীলনী কাজ ২ থাকবে, অনুশীলনী কাজ ১, অনুশীলনী কাজ ২, দলীয় কাজ ২, দলীয় কাজ ৩, সেমিনার, মুক্ত আলোচনা, প্রতিফলন ডায়েরি। দেখো তোমাদের কিন্তু ইতিহাসের সামাজিক বিজ্ঞানে মুক্ত প্রতিফলন ডায়েরি আছে, তো সেই প্রতিফলন ডায়েরিটা কিন্তু কেউ ভুলে যেও না। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, হচ্ছে কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে, তারপর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে। এটা কিন্তু একটা প্রশ্ন এবং এটা কিন্তু দলগত কাজ ১ এবং এটাকে প্রথম অধ্যায়। দেখো এই যে 1 এর মানে প্রথম অধ্যায়। তার কি হলো প্রকৃতির প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। আর সমাজের বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে, সমাজের বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি আলোকে যাচাই করো। সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনে প্রকৃতির সমাজের প্রভাব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই করো। সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনে প্রকৃতির সমাজের প্রভাব উপলব্ধি করে সংবেদনশীল আচরণ করো। এই যে এই কলামে যেগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটা একটা প্রশ্ন। এই যে এই কলামে যেগুলো দেখছো এগুলো প্রত্যেকটা একটা করে প্রশ্ন। এই যে এই কলামটা, এই যে লেখাগুলো দেখছো এই যে এটা কিন্তু প্রত্যেকটা একটা করে প্রশ্ন। হ্যাঁ, এই যে লেখাগুলো নীল, এই যে এটা প্রত্যেকটা প্রশ্ন। তো তোমরা চাইলে এখান থেকে প্রশ্নগুলো কিন্তু নিতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। তো এখানে প্রশ্নটা হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে তা বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই। দ্বিতীয়ত হচ্ছে প্রকৃতির বিভিন্ন উপাদান কিভাবে সাংস্কৃতিক প্রেক্ষাপট তৈরি করে, ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে। তারপর সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনের প্রকৃতি সমাজের প্রভাব বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির আলোকে যাচাই। সামাজিক দৃষ্টিভঙ্গি গঠনের প্রকৃতির সমাজের প্রভাব উপলব্ধি করে সংবেদনশীল আচরণ করা। এই সবগুলো মিলিয়ে কিন্তু একটা প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ের। এরপর হচ্ছে এই যে ২ মানে দ্বিতীয় অধ্যায়, বিভিন্ন ভৌগোলিক সামাজিক অভিজ্ঞতা হচ্ছে আত্মপরিচয় ও মানবিক আচরণ। এটাকে বলা হয় একটা অভিজ্ঞতা। আমরা যেটাকে অধ্যায় বলে থাকি এখানে একটা অভিজ্ঞতা হিসেবে বলা হয়েছে। এখানে দেওয়া আছে বিভিন্ন ভৌগোলিক সামাজিক, এই যে এটা একটা প্রশ্ন। তারপরে এই যে
একটু দেখে নাও। তৃতীয় যে অভিজ্ঞতা সেটা হচ্ছে বাংলাদেশ ও বঙ্গবন্ধু মানবতাবাদী দারিদ্র্য অসাম্প্রদায়িক চেতনা। তো এখানে একটু খেয়াল করো, এটা প্রশ্ন, এটাও প্রশ্ন। রাজনৈতিক কাঠামো, নাগরিক দায়িত্ব, বৈশ্বিক প্রেক্ষাপটে এটা সম্পর্কে যে এটা একটা প্রশ্ন। কেমন? এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো এখন তোমার প্রশ্নগুলো কিভাবে কাজ করবে, এই যে কলামে যেটা আছে নির্দিষ্ট কাজ এবং আচরণ, তোমাদের টিচার ওই যে এই কাজগুলো তোমাদের করতে হবে। এই যে দেখো এখানে দেওয়া আছে অনুশীলনী কাজ 5, অনুশীলনী কাজ 3, এটা তোমার প্রশ্নের মধ্যে এই যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন, এই যে এই প্রশ্নটা আছে এর মধ্যে অনুশীলনী কাজ 4 আছে, যে কাজের 4 এর যে উত্তর এটা এটা। এরপর দেখো এই যে যেগুলো দলগত কাজ আছে এগুলো দলগত কাজ, আর যেগুলো একক কাজ সেগুলো একক কাজ হিসেবে তোমাকে খাতায় লিখতে হবে। এবং কিন্তু প্রতিফলন ডায়েরি আছে। কেমন? এখন এখানে প্রশ্নটা কি কত ধরনের হতে পারে সেটা একটু দেখাই আমি। ভাবছি একটু দেখো তোমাদের প্রশ্নটা কত ধরনের হতে পারে আর কি। এটা হচ্ছে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যে প্রশ্নটা আছে সেটা। এখন দেখো এই প্রশ্নের ক্যাটাগরিটা দেখে নাও। ছক পূরণ, ছবি আঁকা, প্রতিফলন